সেখানেই হবে যেখানে আমি চাইবো। আমি ঠিক কিছু বুঝলাম না বৌদি। যখন তোমার সাথে আমার প্রথম দেখা হয় তখন আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে সেই মেয়েকেই বিয়ে করতে হবে যাকে আমি পছন্দ করব। হ্যাঁ, তো কেউ আছে তোমার নজরে নাকি? আছে একটা মেয়ে যে শুধু তোমার অপেক্ষা করে আছে। হ্যাঁ ভাই, কিছু বললো ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে? আরে না না দাদা, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু হ্যাঁ বৌদি আমার জন্য কাউকে দেখে রেখেছে। জ্যোতি যে মেয়েটা তোর জন্য খুঁজেছে না, ওর থেকে ভালো মেয়ে তোর জন্য হবেই না, আমার পুরো বিশ্বাস আছে। দেখ, তোর কথা মতো ঘন্টা বেজে গেছে, তোমরা দুজনে কথা বলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। তাহলে এখন আমি আসি বৌদি, কিন্তু নাম তো এখন তুমি বলবে না। রেশমি। কি বললে তুমি বৌদি? রেশমি? আরে তুমি হয়তো ভুলে গেছো রেশমির কথা। রেশমি? কে রেশমি? রেশমি? আরে এত ভয় পাচ্ছ কেন তুমি? তোমাকে তো বলেছিলাম আমার বান্ধবী রেশমি, ওকে একটা রাজ নামের ছেলে ঠকিয়েছে, আর তুমি তো আমাকে কথাও দিয়েছিলে যে তুমি ওই ছেলেটাকে খুঁজে বের করবে। কাল পর্যন্ত তুমি আমাকে প্রতিটা মুহূর্তের রিপোর্ট দিচ্ছিলে, কিন্তু আজ তো তুমি কোনো কথাই বললে না। হ্যাঁ হ্যাঁ ওই রেশমি, হ্যাঁ আমার মনে আছে বৌদি, আমরা চেষ্টা করছি, যেই জানতে পারবো তোমাকে এসে বলবো। মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছো। আর এমনিতেও বৌদি, আমিও ওই মেয়েটার জন্যই অপেক্ষা করে আছি যাকে তুমি আমার জন্য বেছেছো। অপেক্ষা তো আমি করে আছি সঠিক সময়ের। একবার তোমার আসল চেহারাটা এই বাড়ির সবার সামনে নিয়ে আসি, তারপর রেশমিকে নিয়ে আসবো। রেশমি জ্যোতির কাছেই আছে। মা, যদি রেশমি জ্যোতির কাছে থাকতো তাহলে জ্যোতি এতক্ষণে কবিরকে সবকিছু বলে দিত। সেটাই ভেবে ভেবে আমি অস্থির হয়ে যাচ্ছি। কি করতে চাই ওই জ্যোতি? না, জ্যোতি কোনো রকম চাল চালার আগেই আমাদেরই ওকে মাত দিতে হবে। যা, তুই গিয়ে সুমিরকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ। এর ম্যালেরিয়া হয়েছে, আর ওকে এই অবস্থায় বাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না। আমার মনে হয় 2-4 দিনের জন্য ওকে এই হসপিটালে অ্যাডমিট করে দিই। আসুন। ঠিক আছে তো ডক্টর, দেখুন বাচ্চার সাথে আমরা আর কোনো রিস্ক নিতে চাই না। আপনি চিকিৎসা শুরু করে দিন এই বাচ্চার। ঠিক আছে, ট্রিটমেন্ট শুরু করবেন। দীপু দাদা, আপনারা আগেই আমার জন্য অনেক কিছু করেছেন, আর এবার বেশি কথা বললে একটা থাপ্পড় মারবো। একদম আজে বাজে কথা বলবে না। জ্যোতির জন্য সব কাজ ঘরেই হয়ে যাচ্ছে। আরে অন্তত পক্ষে কারোর সামনে তো আর হাত পাততে হচ্ছে না। কি বলে পদ্মা? আরে পদ্মা, কি হলো তোমার? আমি তোমার সাথে কথা বলছি আর তুমি... আরে কি হলো তোমার পদ্মা? আরে কি হয়েছে মা? হঠাৎ করে কি হলো? কাঁদছো কেন? আমার জ্যোতির জন্য খুব চিন্তা হচ্ছে মা। ওর চিন্তায় আমি শুতেও পারছি না, ঘুমোতেও পারছি না। জলটা খেয়ে নাও। এখন বলো তো আমাকে, কি হয়েছে?
আপনি দেখবেন ও রেশমি আর দেওরের ব্যাপারে বাড়ির সবাইকে বলবে। এত সমস্যা রেশমির জন্যই হচ্ছে, তারপরেও ওকে এই বাড়িতেই রেখে দিয়েছি। একটা কথা বলো তো পদ্মা, জ্যোতির সাথে যা কিছু হচ্ছে সেগুলো যদি তোমার সাথে হতো তখন কি করতে? তুমি কি রেশমির জন্য কিছু করতে না? এরকম চুপচাপ বসে থাকতে পারতে? আমি তো রেশমিকে ভুলে যেতাম। আর তুমি পদ্মা? আমি প্রথমে আমার সংসারটা বাঁচাতাম, আর আপনি কি করতেন? আমিও হয়তো এটাই করতাম। এটাই পার্থক্য একজন সাধারণ মানুষ আর একজন বিশেষ মানুষের মধ্যে। পদ্মা, আমার মন তো এটাই বলছে, আমাদের জ্যোতির সামনে যতই সমস্যা আসুক না কেন, কিন্তু জয় তো সত্যেরই হবে, কারণ সত্যের নাম হলো ঈশ্বর। এই চলে এসেছে আপনার গরম গরম জলখাবার আর সস। চলুন এবার খেয়ে নিন। সারাক্ষণ এই ফাইলের মধ্যে কি পড়েন বলুন তো? কি আছে এখানে? তোমার মাথায় ঢুকবে না। খাবারে সসটা ঢালো। বাইরে দিকে তাকিয়ে আছো কেন? বললাম যে সসটা খাবারে দাও। হ্যাঁ। আরে কি হলো? এ বাবা, মনে হচ্ছে যেন কেউ আপনাকে গুলি করেছে। চুপ করো, বলেছিলাম না সাবধানে। পুরো জামাটা নষ্ট করে দিল। আমি আপনার জন্য আরেকটা শার্ট আনছি। শুনুন না, যদি কোনো মেয়ে আপনার পিছনে পড়ে যায় আর বলে যে আপনি মন্দিরে লুকিয়ে ওকে বিয়ে করেছিলেন, যেমন ঠাকুরপোকে বলল, তখন আপনি কি করবেন? আমি বিবাহিত পুরুষ, বিক্রমের মতো অবিবাহিত পুরুষ নই। আচ্ছা ধরে নিন যদি কেউ চলে আসে। আসলে তুমিও মহিলা আশ্রম থেকে কাউকে একটা ডেকে নিও আমাকে বাঁচানোর জন্য, ব্যাস। মানে মহিলাদের ডাকা হয়েছিল ঠাকুরপোর জন্য? আচ্ছা এত মহিলা কোন আশ্রমে আছে? আরে আমাদের ওই সুমেধা মহিলা আশ্রম আছে না, ওখান থেকে। আমার সব প্রশ্নের উত্তর আমি সুমেধা মহিলা আশ্রমে গেলেই পেয়ে যাব। নমস্কার। নমস্কার। ইনি জ্যোতি দেবী, কুমার সাহেবের স্ত্রী। জ্যোতি দেবী, আপনি বসুন না। আমি আশ্রমের মহিলাদের সঙ্গে একটু দেখা করতে চাই। হ্যাঁ, কেন নয়। এসো এসো, তাড়াতাড়ি এসো। নমস্কার ম্যাডাম, সবাই এসে গেছে। বাকিরা কোথায় আছে? মানে গত 2 বছর ধরে তো এরাই 4 জন আছে। তার মানে আমি ঠিক সন্দেহ করেছিলাম, ওই মেয়েগুলোকে বিক্রম অন্য কোনো জায়গা থেকে আনিয়েছে। দিদি দিদি, সর্বনাশ হয়েছে। জানি না যদি হাতে একটা কি নিয়ে সোজা শ্বশুর মশাইয়ের ঘরে চলে গেছে। জানি না এবার কি করতে চলেছে। চল। এটা কি ধরনের আচরণ? কথা বলার একটা সময় সুযোগ আছে। তুমি দেখছো যে বাড়ির বড়রা কিছু একটা নিয়ে কথা বলছে, তুমি না দরজা নক করেছো না অনুমতি নিয়েছো, চলে এলে।
ব্যাপার কাকিমা, আবার কি করলো জ্যোতি? যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা চাইছি, কিন্তু আমার মনে কিছু প্রশ্ন আছে, সেই জন্যই এভাবে চলে আসতে হলো। তোমার হয়তো এই কথাটা জানা নেই, বাড়ির পুরুষেরা যখন কথা বলে তখন মহিলারা পর্দার আড়ালেই থাকে। যাও, নিজের ঘরে যাও এক্ষুনি। আপনিও তো একজন মহিলাই কাকিমা। দেখলি তো কবির কিভাবে তর্ক করে আমার সাথে। আমি তো বুঝতেই পারছি না যে এই মহলের সম্মান কোথায় নেমে যাচ্ছে। বড় ছোট সম্পর্কও ভুলে গেছে ও। স্থান কাল পাত্র না দেখে যা মুখে আসে তাই বলে দেয়। জ্যোতি, এসব কি হচ্ছে? একটু বেশি সাহস বেড়ে গেছে তোর স্ত্রীর। তুমি একটু ঠিকঠাক ভাবে কি কথা বলবে? নে, এবার তোর থেকে শিক্ষা নিতে হবে ভদ্রতার। এদিকে নিজের স্ত্রীকে কিছু শেখাতে পারিসনি। আমি তো শুধু কথা বলতে এসেছিলাম দাদা। আপনারা সবাই বিষয়টাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? আগে আমার কথাটা শুনবেন তো। জ্যোতিমা, আমাদের সবার সঙ্গে তোমার কি কথা রয়েছে মা? ঠিক আছে, এটা তোমার ছেলে মানুষই ভেবে ক্ষমা করে দিচ্ছি আমরা। তোমার যা বলবার তুমি কবিরকে বলবে, ওই তোমার কথা আমাদের কাছে পৌঁছে দেবে। কবির, ওকে নিয়ে যাও। না কবির, আমি আমার পরিবারের কথা পরিবারের সবার সামনে বলতে পারবো না কেন? আর এই কথাটা জানা সবার জন্য খুব দরকার। বাবা, কবির, আমি আজকে আশ্রমে গেছিলাম। কাল ঠাকুরপোকে বাঁচাতে যে 4 জন মহিলা এসেছিল তারা তো ওই আশ্রমে নেই। ওখানে তো কয়েকজন বয়স্ক মহিলা থাকেন। দেখো না, আমি ওনাদের ছবিও নিয়ে এসেছি। এগুলো দিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? আমিও পুরো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। মা, তুমি কি বলতে চাইছো? বাবা, যে বিক্রমকে আপনাদের সরল সাদাসিধে মনে করেন। বন্ধ করো তোমার এই উল্টো পাল্টা বলা। আমরা তোমার কথা শুনছি, তার মানে এটা নয় যে তুমি যা খুশি বলবে। আমার ছেলের কাছ থেকে তুমি দূরেই থাকো। চল বিক্রম, নোংরা তোমার গায়ে পড়ুক বা তুমি নোংরায় নামো, ব্যাপারটা একই। না কাকিমা, কখনো কখনো ময়লা পরিষ্কার করার জন্য নিজের হাতটাও ময়লাই করতে হয়। শুনলি কবির, বড়দের সঙ্গে কিভাবে কথা বলছে ও? ওর কথার অর্থ হচ্ছে আমরা সবাই ভুল, আরো লাঠি নিয়ে শেখাবে আমাদের সবাইকে। এত অপমান! আরে দাদা, আপনি তো বিষয়টাকে অন্য রূপ দিয়ে দিচ্ছেন। আমি তো শুধু... চুপ করো। প্রথমে তুমি এটা বলছিলে যে আমি আশার উপর অত্যাচার করছি। মিথ্যে প্রমাণিত হয়েছিল তো। আরে তোমার জায়গায় অন্য কেউ থাকলে আর পরের বার মুখ খুলতো না সে। তুমি একটু চুপ করবে দাদা? আরে তুই আমাকে চুপ করতে বলছিস? বরং নিজের স্ত্রীকে বল চুপ করতে। অনেক হয়ে গেছে। তুমি আমায় কথা বলবার জন্য বাধ্য করলে বৌমা। লজ্জা করছে না তোমার?
বাড়িটাকে কুস্তির আখড়া বানিয়ে ফেলেছ। এই যে বড় বড় কথা তুমি বলছো না, এটা নেতা লিডারদের মুখে শোভা পায়, বাড়ির বৌমার মুখে নয়। কিন্তু প্লিজ আমাদের এই বাড়িটাকে রাজনীতির অংশ তৈরি করো না। চলো এখান থেকে, চলো এখান থেকে। না কবির, যখন সবাই সবার কথা বলেছে তখন আমি কেন চুপ করে থাকবো? তুমি বেকার কেন জেদ করছো? না কবির, আমি জেদ করছি না। যে কথাটা আমি বলতে এসেছি সেটা শোনা সবার দরকার, না হলে একজনের জীবন নষ্ট হয়ে যাবে। তোমার এই জেদ এর সামনে আমরা হেরে গেছি। ঠিক আছে, বলো। মেয়র সাহেব বলেছেন বলে আমি তোমার কথা শুনছি, কিন্তু যদি তুমি ভুল প্রমাণ হও তাহলে মনে রাখবে যে এটাই তোমার শেষ সুযোগ। কবির, তুমি জানো কাল যে 4টে মেয়ে এসেছিল তারা মহিলা আশ্রমের কেউ ছিলই না। তো এতে কি আসে যায়? আমাদের বিক্রম যখনই সুযোগ পায় যে কোনো জায়গায় যে কোনো অসহায় মহিলাকে সাহায্য করে। যখন ওই মহিলারা জানতে পারবে যে ওদের দেবতার ওপরে কেউ আঙুল তুলছে, তখন ওরা আসবে ওকে বাঁচাতে। বাবা কবির, আমি সারা জীবন রাজনীতি করেছি, কিন্তু সত্যি আমি কিছুই বুঝতে পারছি না যে তোমার স্ত্রী আসলে কি বলতে চাইছে। বাবা, আমি তো শুধু... জ্যোতি প্লিজ, জ্যোতি তুমি আর একবারও এই কথাগুলো বলবে না। বাবা যাকে দেবতা বলে মনে করছেন সে আসলে দেবতা নয়, দানব। কবির, যে ভাইকে তুমি লক্ষণ মনে করো সে আসলে লক্ষণের বেশে মেঘনাদ। ও অসহায় মেয়েদের সাহায্য করে না, ওদেরকে ব্যবহার করে ছেড়ে দেয়। ওর কাছে মহিলারা শুধুমাত্র খেলার পুতুল। কবির, তোর স্ত্রীকে বল চুপ করে থাকতে, নয়তো খুব খারাপ হবে। আমি চুপ করে যাব কাকিমা, কিন্তু আমার কথা শেষ হয়ে যাবার পর। কবির, তোমার মনে আছে একটা মেয়ে এসেছিল তোমার কাছে তার সমস্যার কথা বলতে? একটা ছেলে ওকে বিয়ে করে, তারপর ওকে প্রেগনেন্ট করে দিয়ে ছেড়ে দিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, রেশমি। তো রেশমির জীবন যে নষ্ট করেছে সে আর কেউ নয়, তোমার ভাই বিক্রম। এই বিক্রমই ওর স্বামী আর রেশমির বাচ্চার বাবা। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।